এটাই নিউজ দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজকে আমরা কথা বলবো ব্যাংকিং খাতের সংস্কার এই বিষয় নিয়ে কথা বলবো অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজের সঙ্গে, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনারকেও শুভেচ্ছা। 15 বছরে ব্যাংক লুটপাট এবং দুঃশাসন যেটি হয়েছে সেটিকে ছাপিয়ে এখন সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে এই বিষয়টি নিয়ে প্রথমে একটু জানতে চাই। প্রথম কথা আমি আল্লাহর নামে শুরু করছি এবং আমাদের এই ছাত্র জনতা, সেনা অফিসারদের যে গণ অভ্যুত্থান, এটাকে অনেকে গণ অভ্যুত্থান, অনেকে বিপ্লব এসব বলে। আমি ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসাবে এখন 1 মাস পরে 5 তারিখ আসলো, তো আমি এটাকে একটা গণজাগরণ হিসাবেই দেখছি। সেই গণজাগরণে আপনার দেশটাকে এখন সুন্দর করে সাজানো, একদম ছিন্ন ভিন্ন রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের প্রায় অঙ্গ অকেজো হয়ে গেছিল। তো এর মধ্যে আপনি যে সেক্টর প্রশ্ন করছেন, ব্যাংকিং খাত, এই অঙ্গটা অর্থনীতির মূল চালিকা শক্তি, সেটা একেবারে পর্যুদস্ত হয়ে গেছিল। তো আমি এই আবেগহীনভাবে বলতে চাই, ব্র্যাক ব্যাংকের কর্ণধার এই ব্যাংকিং খাতের খারাপ অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন কোট আনকোট যে অনেক বেশি খারাপ। আচ্ছা, তো অনেক বেশি খারাপ, এবং চিটাগং পোর্ট অথরিটির মতো, আমি কোনো ঢালাও কথাবার্তা বলতে চাই না, এখন জাতির একটা ক্রান্তি যাচ্ছে। চিটাগং পোর্ট অথরিটির মতন একটা অথরিটি বলছে তারা 6টি ব্যাংকের পে অর্ডার নেবে না, 9টি ব্যাংক বোধহয়। তার মানে ওই ব্যাংকগুলো পে অর্ডারকে ক্যাশ করতে পারবে না। তো আমি এখানে আসার পরে অন ইয়ার যাওয়ার আগে আপনি প্রশ্ন করেছেন 2-3 লাখ টাকা যদি ব্যাংক থেকে উঠাতে দেওয়া হয়, ওই সমস্ত ট্রাবল ব্যাংক, ক্ষুধার্ত ব্যাংক, তারল্য সংকটের ব্যাংক, তাহলে কারো 5 লাখ 10 লাখ টাকা চিকিৎসার জন্য লাগলে কী হবে? সত্যি সত্যি বলতে গেলে এটা খুবই বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হবে। এখন আপনি বলেছেন এই খাতকে সংস্কার করার বিষয়। আমি আরেকটা কথা বলেই হাসান মনসুর ভাই বা আমাদের গভর্নর, ওনার বিষয়ে আসবো। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকিং খাত কত খারাপ হলে, আমি জাতির কাছে বলতেছি, ব্যাংকিং খাত কত খারাপ হলে গভর্নর পালিয়ে যায়। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে গভর্নর সহ জড়িত ছিল ব্যাংকিং খাত ধ্বংস করা, ব্যাংকিং টাকা মানি লন্ডারিং। হাসান এস মনসুর সাহেব গভর্নরের দায়িত্ব নেওয়ার পরে আমি ওনাকে ভালোভাবে চিনি। আমি মনে করি আমাদের মতোই, আমার চাইতেও বেশি উনি সাম্যক অবহিত আছেন ব্যাংকিং খাতের দুরবস্থা নিয়ে, যেহেতু উনি চেয়ারে বসছেন, এবং উনি ঠিকভাবেই এই খাতের লোকজনদেরকে, ক্লায়েন্টদেরকে পরামর্শ দিচ্ছেন এবং ঠিক পদক্ষেপ উনি নিচ্ছেন। এটা ওনাকে বাহাবা দেওয়ার জন্য নয়, যে এই খাত এত দুরবস্থা যে এটা নিয়ে যদি আমরা বেশি হইচই করি, মানুষের মনে যদি টাকা উঠানোর ভীতি, বিশেষ করে এস আলমের ব্যাংকগুলো বা আরও 2-3টা ব্যাংক আছে, পদ্মা, এইসব, তাহলে তাহলে যেই সংকটটা বাংলাদেশ ব্যাংক কাটিয়ে উঠতে পারবে ধীরে ধীরে, ওই সংকটটা কাটিয়ে ওঠা এসএলএম গ্রুপের কথা বলছিলেন। এসএলএম গ্রুপের যে ব্যাংকগুলো ছিল তাদের সব পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন ব্রাঞ্চ এই মুহূর্তে বন্ধও রয়েছে। সেই ক্ষেত্রে গ্রাহকদের আস্থা অনেকটা উঠে গিয়েছে, গ্রাহকরা ভীতির মধ্যে রয়েছে। এই সার্বিক বিষয়টি নিয়ে একটু জানতে চাই। এই যে আমি আপনাকে বলেছি, এস আলমের সব ব্যাংকের তলা চলে গেছে, তো এটা সবাই জানে। তাই গভর্নর সবচেয়ে বেশি সতর্ক এই ব্যাংকগুলোকে নিয়ে। তো এখন জনমনে তো আস্থাহীনতা আসবেই। তবে আমি জনগণকে যেটা বলতে চাই, একজন দেশের অর্থনীতি ছাত্র হিসাবে, তাদের এই ভয়টা করার দরকার নাই যে তাদের টাকা মার যাবে। কারণ হচ্ছে আমাদের এখানে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা দেওয়ার একটা বিষয় বাংলাদেশ ব্যাংক মনে করে দায়িত্ব। কিন্তু মানুষের কষ্ট হবে, এই যে আপনি যে কথাটা বলছেন। তো এখন আমি একই লোকের বারবার
এই নাম নিতে চাচ্ছি না, তাই গভর্নর যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে, অনেক উদ্যোগ নিচ্ছে উনি ওভারটলি অ্যান্ড কোভার্টলি। তো আমি মনে করি এটা মাধ্যমে অনেক কষ্ট করে এই খাতটাকে কিছুটা লাইনে আনা যাবে। গভর্নর বলছে 8 ব্যাংক থেকে নানা উপায়ে টাকা বের করে লুট করা হয়েছে। যদি এরকমই হয় তাহলে পুরো সাপোর্ট দিতে হলে 2 লাখ কোটি টাকার মতন প্রয়োজন। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপাবে কিনা? দেখেন, বাংলাদেশ ব্যাংক কখন টাকা ছাপানোর দরকার এটা তারা বুঝে। আপনাকে এখনই যে টাকা ছাপাতে হবে এটা আমরা বলবো না, কারণ আমাদের রেমিটেন্স বাড়ছে, এক্সপোর্টের ক্ষেত্রে গার্মেন্টসে যে সমস্যা হচ্ছে ওইটা যদি আমাদের এলসিগুলো ক্যাশ হয় তাহলে টাকা ছাপানো হবে লাস্ট রিসোর্ট। আর টাকা ছাপালেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যেটা আপনারা মনে করেন, বিগত সরকার বহুবার টাকা ছাপাইছে। তো টাকা ছাপানোর একটা ক্ষতি হচ্ছে ইনফ্লেশন। তো সো আমি এখন যেটা আপনি বললেন যে এই যে গভর্নর সাহেব বলেছেন যে 8 ব্যাংক থেকে নানা উপায়ে টাকা লুট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ব্যাপারে আমি যে সাক্ষ্যটা দিতে চাচ্ছি যে আমি এরকম একটি ব্যাংক যখন প্রশ্নবিদ্ধ হচ্ছিল রাজনৈতিকভাবে, ইসলামী ব্যাংক, তখন অ্যাসালমের ব্যাংক হয়নি, এটা যখন রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছিল তখন সরকার আমাকে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করেছিল। তখন আমি দেখতে পেলাম যে তখনকার এমডি আব্দুল মান্নান এবং তখনকার চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার এরা ব্যাংকটাকে মোটামুটি ঠিকভাবে চালাচ্ছে। শুধু রাজনৈতিক শকুনরা, আপনাকে এটা মনে রাখতে হবে, বিএনপির আমলে অনেক ব্যাংক হয়েছে, সো তারাও ব্যাংক লুটপাট করেছে বা অবৈধ লোন নিয়েছে। এখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজন মনে করছে যে আরে আমরা এত কষ্ট করে ব্যাংক করে কেন খাবো, রেডিমেড খাওয়াটা খেয়ে নিই, পিৎজা খেয়ে নিই। তখন শকুনদের চোখ পড়ে ইসলামী ব্যাংকে। তো ওই সময় আমাকে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করা হয়। সো আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়ে ব্যাংকটাকে ওই 2 ব্যক্তি এমডি আর চেয়ারম্যানকে সাহায্য করছিলাম। তখনও সেই কখন 17 সাল 16 সাল, এখনও 26 সাল আসতেছে, আপনার সামনে আমি বলতেছি দ্যাটুইন ভাষায়, আমি রাজনৈতিক শিক্ষক নই। তো তখন আমি ওদের হেল্প করছিলাম। কিন্তু আপনি কিভাবে কি করবেন, যখন আমি বুঝতে পারলাম যে ব্যাংক লুট শুরু করে দিল, ব্যাংক লুট যখন শুরু করে দিল তখন আমাকে বের করে দেবে। সো আমাকে বের করে দেবে, তার আগে আমি ডিসিশন নিলাম আমি পদত্যাগ করব। সো এখন বের করার মেকানিজমটা জাতির সামনে আমি একদম সিসিম ফাঁক করে দিতে চাই। দেয়ার ওয়াজ দ্য গ্যাং অফ 5 যারা এই ব্যাংক ডিস্ট্রয় করেছে, আরও অনেক ব্যাংক ডিস্ট্রয় করেছে। একটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর MS মিলিটারি সেক্রেটারি মরহুম জয়নাল আবেদিন, হি ওয়াজ দ্য নটের গুরু। এখন ওনার সঙ্গে যুক্ত হয়েছে, উনি একজন ব্যবসায়ীকে নিয়েছেন যে লুট করতে হলে তো কাউকে শেয়ার কিনতে হবে। তারপরে ওখানে জড়িত হয়ে গেছে এই গভর্নরের আগের গভর্নর, এবং সেখানে শক্তি হিসাবে এসে গেছে জাতীয় গোয়েন্দা, আমাদের সবচেয়ে বড় গোয়েন্দার 1 নম্বর ব্যক্তি। সো দিস ইজ এ গ্যাং, সাবেক প্রধানমন্ত্রীর MSPM, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার গোয়েন্দা সংস্থার প্রধান এবং আপনার এই যে ব্যবসায়ী। সো এইভাবেই তারা ব্যাংক দখল করেছে, টাকা সরাইছে। তো পরের কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে। বিরতির পূর্বে নানান বিষয় নিয়ে কথা বলছিলাম সংস্কারের। একটু জানতে চাই যে ব্যাংকগুলোর কাছে তো এখন ক্যাশ কম রয়েছে, গ্রাহকরা যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখেছেন সেই তুলনায় ব্যাংকের ক্যাশ কম রয়েছে। সেই ক্ষেত্রে ব্যাংক আসলে গ্রাহকের এই টাকা কিভাবে ফেরত দেবে, ভর্তুকিটা কিভাবে দেবে? সুন্দর প্রশ্ন করেছেন। ব্যাংকিং সিস্টেমটা যদি এক নিঃশ্বাসে বলতে চাই, ডিপোজিট লোন দিয়ে দেয়, তারপরে ওই টাকা আস্তে আস্তে ফেরত আসে, নতুন ডিপোজিট আসে। সো এখন যেহেতু সবগুলো ব্যাংক লোন দিয়ে সর্বশান্ত
এখন জনগণ যখন নতুন ডিপোজিট দেবে তাহলে ব্যাংক এটা সীমিত আকারে চলমান থাকবে। এর চেয়ে বেশি যদি ক্যাশ দরকার হয়, আমাদের দেশে আমাদের সরকার যে এখন ধরুন ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি থেকে যদি টাকা নিয়ে আসে, চায়না থেকে 5 বিলিয়ন 4 বিলিয়ন পায়, ওগুলো তো বৈদেশিক মুদ্রা পাচ্ছে, ওগুলো বৈদেশিক মুদ্রার এগেইনস্টে সরকার টাকা ছাপাতে পারে এবং ওটাতে ইনফ্লেশন হবে না। সরকার ওই টাকাগুলো চুরি করার জন্য, লুটপাট করার জন্য প্রজেক্টটা না দিয়ে ব্যাংকে লোন দিতে পারে। বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যাংকে লোন দিয়ে থাকে। এখন গভর্নরের বিষয়ে একটু ফিরে আসি। গভর্নর যে বলছে এই ব্যাংক থেকে টাকাগুলো সরানো হয়েছে, গভর্নর মনসুর ভাই ভালো মানুষ, উনি বলেন নাই যে পুরো ব্যাংকই অপহরিত হয়েছে। তো এই আমি সেটার একটা আমাকে ওই সময় এই যে গ্যাং অফ 5 বললাম, MSPM, গোয়েন্দা প্রধান, গভর্নর, একজন ব্যবসায়ী, এই যে এইটা আমাকে 9 ডিভিশনে নিয়ে গিয়ে বললো আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করেন। আর মান্নান সাহেব ইসলামী ব্যাংকের MD আর চেয়ারম্যানকে তো গোয়েন্দা সংস্থার অফিসে নিয়ে গেছে, আমাকে সম্মান করে ওইটা করে না। আমি বলছি আজকে আমার বউয়ের জন্মদিন, বলে আপনার বউকে শুদ্ধ নিয়ে আসেন। তাই 9ম পদাতিক ডিভিশনে আমি আমার স্ত্রীকে শুদ্ধ নিয়ে গেছিলাম। আমাকে যেটা বলা হয়েছে পদত্যাগ করেন, আমার খুঁটি অত দুর্বল ছিল না। আমি বলছি আমি সরকারের ডাইরেক্টর, আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমি মাননীয় প্রধানমন্ত্রী আসলে ওনার কাছে পদত্যাগপত্র দেব। তো এইভাবে যে ব্যাংকগুলো লুট হয়েছে, এই ব্যাংক সংস্কারের ক্ষেত্রে আমি মনসুর ভাইকে বলতে চাই, আপনি বলছিলেন যে টাকা সরানো হয়েছে, অনেক টাকা সরানো হয়েছে, অর্থাৎ পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ দেশে ফেরত আনার কি কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বা কোনো পরিকল্পনা হয়েছে কিনা? আমার মনে হয় এইটার প্রক্রিয়া শুরু হয়তো হতে যাচ্ছে আপনার, কিন্তু আপনার এটা এত সহজ জিনিস না। ইট ইজ নট দ্যাট ইজি। সেটার কারণ হচ্ছে দুষ্কৃতিকারীরা, ব্যাংক ডাকাতরা ওদের পাসপোর্ট পর্যন্ত, বাংলাদেশে পাসপোর্ট ফেলে দিয়ে অন্যান্য পাসপোর্ট নিয়েছে। তো কিন্তু এই টাকা আনা সম্ভব কেন? এটা গভর্নর আমাদের সালাউদ্দিন ভাই, ফাইন্যান্স মিনিস্টার, খুব ভালো মানুষ, ওনারা এটা যাবে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে হচ্ছে যে আপনার ক্যাম্প সামলাও, ঘর সামলাও, ব্যাংক সামলাও। এই যেহেতু মানি লন্ডারিং একটা আন্তর্জাতিক ক্রাইম, তো ওনারা যখন চিহ্নিত করতে পারবে যে এইখান থেকে এই টাকা ওখানে গেছে, ওখান থেকে এই টাকা ওখানে গেছে, এবং এই জন্য কয়েকটা কাজ করতে হবে। এই জন্য টাকাগুলো কোথায় গেছে এটা কিন্তু লুটের আমলের চেয়ারম্যানরা, MDরা জানে। যেমন আমার ব্যক্তিত্বের সামনে দাঁড়াতে পারতেছিলেন না চেঙ্গিস খান, সরি আমি ওনার নামটা বলতে গিয়ে সবসময় ভুল বলি, আরস্ত খান। তো আমার ব্যক্তিত্বের সামনে উনি লুটপাটে সাহায্য করতে পারতেছিলেন না, তাই উনি গ্যাং অফ 5কে বলছে যে ইনাকে সরিয়ে দাও। এত দুঃখের ব্যাপার, আজকে চেঙ্গিস খানকে আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের স্বনামধন্য একজন শিক্ষক, ছাত্রপ্রিয় শিক্ষক, লক্ষ লক্ষ ছাত্র আমার ভক্ত, আমাকে প্রাইম মিনিস্টার গিয়ে বলছে স্যার উনি পাগল, ম্যাডাম উনি পাগল, এবং পেপারে ওটা আসছে। তো চেঙ্গিস খান ওই দিন যে আমাকে পাগল আখ্যা দিয়েছিল, আমি আজকে জিজ্ঞেস করতে চাই চেঙ্গিস খানকে, আরস্ত খানকে, যে ভাই পাগল কি আপনি ছিলেন না আমি ছিলাম পাগল ছিলাম টু সেভ দি ব্যাংক, আর আপনি পাগল হয়েছিলেন গভর্নরের ভাষায় টাকা পাচার করার জন্য। তো এটার জন্য নিশ্চয়ই সরকার ওনাকে নিয়ে রাজসাক্ষী বানিয়ে, আরস্ত খানকে যদি রাজসাক্ষী বানানো হয় কোন টাকা কোন দেশে গেছে, তখন সরকার যদি বলে যে আপনার কথা তাসফিয়া তোমাদের এই ব্যাংকে 500 কোটি টাকা আছে, তাসফিয়া যদি তোমাদের দেশ থেকে এটা ইনকাম করে আমাদের কিছু বলার নাই, কিন্তু তোমরা তো মানি ট্রান্সফারটা দেখতে পাচ্ছ, চ্যানেলটা, যদি তাসফিয়া বাংলাদেশ থেকে এটা নিয়ে যায় অনুমোদন ছাড়া, তাহলে এটা ইন্টারন্যাশনাল আইনে এটা অপরাধযোগ্য। তাই এই টাকাগুলো আনা সম্ভব, তবে সেটার জন্য ঝটিকা ব্যবস্থা নিতে হবে। মানে গভর্নর কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি আশা করি নাই মনসুর ভাই এই পরিমাণ শক্তি নিয়ে এই দুষ্কৃতিকারীদের যারা ব্যাংকগুলোকে হাইজ্যাক করেছে, ব্যাংকের মালিকানা গোয়েন্দা সংস্থার সাহায্যে হাইজ্যাক করেছে, ওদের বিরুদ্ধে যদি কথা বলছেন আমি ওনাকে সাধুবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে, কথা বলছিলাম অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজের সঙ্গে, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।